গাইজ, গুড ইভিনিং গাইজ। আজকে চলো ইন কাস্টডি শুরু করছি। কে লিখেছেন? অনিতা দেশাই। ঠিক আছে। দ্য নোভেল ওপেন্স উইথ দ্য অ্যারাইভেল অফ মুরাদ। নোভেলটা শুরু হচ্ছে কাকে দিয়ে? মুরাদকে দিয়ে। এখন মুরাদকে, মুরাদ হলো এমন একটা চরিত্র যে একটা খলনায়ক চরিত্র এই উপন্যাসের, বুঝতে পারলে? দেভেন্স ওল্ড ক্লাসমেট অ্যান্ড ফ্রেন্ড অ্যাট মিরাপুর। আর দেবেনকে, দেবেন হলো এই উপন্যাসের নায়ক চরিত্র। অর্থাৎ দুটো ক্যারেক্টারকে আমরা পেলাম, একটা হচ্ছে মুরাদ আর একটা হচ্ছে দেবেন। দেবেনকে নিয়েই এই পুরো উপন্যাসটা ঘুরবে। এবার দেবেনের প্রিয় বন্ধু হলো মুরাদ। এই মুরাদটা কীরকম একটা লোক? একটা খুব কানিফি লোক, আর খুব চালাক ধূর্ত প্রকৃতির মানুষ, যে কিন্তু দেবেনকে বারবার নিজের কাজে লাগায়, বুঝতে পারলে? আর মুরাদ এমন একটা মানুষ যে নিজেকে সবসময় প্যাথেটিক ফিগার, অর্থাৎ দুঃখজনক চরিত্র হিসাবে দেখাবে, আর দেবেনকে বিভিন্নভাবে এক্সপ্লয়েট করবে। অথচ দেবেনেরও যে অবস্থা খুব একটা ভালো তা কিন্তু নয়, কিন্তু মুরাদ তবু তাকে বারবার ব্যবহার করবে। মুরাদ ইজ দ্য এডিটর অফ এন উর্দু ম্যাগাজিন আওয়াজ। তাহলে কি মুরাদ একটা উর্দু ম্যাগাজিনের এডিটর, নাম হচ্ছে আওয়াজ। ম্যাগাজিনটার নাম যেটা, সেটা হচ্ছে আওয়াজ। হি মোটিভেটেড দেবেন টু ইন্টারভিউ নূর। এইবার কি হচ্ছে, মুরাদ যে দেবেনের বন্ধু, মুরাদ মোটিভেট করছে দেবেনকে, দেবেনকে উৎসাহিত করছে যে তুই যা, নূর সাহেব বলে একজন দারুণ শায়রিকার রয়েছেন, যে দারুণ শায়রি বানায়, তো সেই শায়রিকার মানে কবির তুমি ইন্টারভিউ নিয়ে এসো। কে বলছে এটা? বলছে মুরাদ। বলছে কাকে বলছে? দেবেনকে। দেবেনকে বলছে যা তুই নূর সাহেবের, যিনি একজন বিখ্যাত কবি, উর্দু কবি, তার তুই ইন্টারভিউ নিয়ে আয়। দ্য গ্রেট পোয়েট অফ উর্দু। তাহলে নূর সাহেবকে, তার পরিচয়টা আমরা পাচ্ছি, দ্য গ্রেট পোয়েট অফ উর্দু লিটারেচার অ্যাট হিজ হাউস ইন নিউ দিল্লি, ইন ওল্ড দিল্লি। এবং এই নূর সাহেব কোথায় থাকেন? এই ওল্ড দিল্লি অর্থাৎ পুরনো দিল্লিতে বসবাস করেন। ইন অর্ডার টু এসকেপ দ্য হাউন্ডিং অফ মুরাদ। এবার মুরাদ তাকে বারবার উত্তেজিত করছে, মুরাদ তাকে বারবার অনুরোধ করছে, বারবার এই অনুরোধ থেকে বাঁচার জন্য দেবেন কি করলো? হি হারিজ টু ক্লাসরুম। ও ছুটে ক্লাসরুমে যাচ্ছে, যেখানে সে একটা পার্ট টাইম প্রফেসরের কাজ করে। বাট লুজেস ইন্টারেস্ট ইন টিচিং। কিন্তু সেখানে গিয়েও তার কিন্তু পড়াশোনাতে খুব একটা কিন্তু মন বসছে না। দ্য স্টুডেন্টস অ্যাজ হি নট সাকসেসফুল অ্যাজ এ টিচার। তার কারণ ছাত্রছাত্রীরা এই দেবেনের পড়ানোর স্টাইলটাকে একদম পছন্দ করে না। তার কারণ আসলে দেবেনের যেটা আগ্রহ ছিল সেটা উর্দুর প্রতি ছিল, কিন্তু ঘটনাচক্রে দেবেন হিন্দির প্রফেসর হয়ে গেছেন। দ্য টু ফ্রেন্ডস গো আউট ফর এ লাঞ্চ। এরপর আমরা দেখতে পাই মুরাদ এবং দেবেন। মুরাদ হচ্ছে বদমাইশ লোকটা, আর দেবেন, দেবেন হচ্ছে ভালো লোকটা অর্থাৎ হিরোটা। গো আউট ফর এ লাঞ্চ। তারা লাঞ্চ করতে যাচ্ছে বাইরে, ইন এ বাজার, বাজারে যাচ্ছে, যেখানে একটা রেস্টুরেন্ট রয়েছে। অ্যান্ড ডিউরিং লাঞ্চ দে ডিসকাস দেয়ার ফাইন্যান্সিয়াল প্রবলেম। এবং সেখানে তারা তাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম নিয়ে আলোচনা করছে, অর্থাৎ দুজনের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে। দেবেনেরও নিজের ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে, অর্থাৎ দেবেন যদিও একজন পার্ট টাইম প্রফেসর, তবুও তার ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে। আর মুরাদ একটা ম্যাগাজিন কোম্পানির মালিক, তবুও সে ফাইন্যান্সিয়াল প্রবলেমের গুণগান করছে, যে সে কাঁদতে শুরু করেছে যে আমার আর্থিক অবস্থা ভালো নয়, ইত্যাদি ইত্যাদি। However, they complete their lunch. Deven complained about the payment of his poems in a review in Murad's magazine. ইতিমধ্যে দেবেন বেশ কয়েকবার মুরাদকে কি করেছিল? মুরাদের ম্যাগাজিনের হয়ে রিভিউ করেছিল। অর্থাৎ কোনো কবি একটা কবিতা লিখলেন, সেই কবিতার সমালোচনা, রিভিউ, কবিতার ভালো কিনা, বইটা ভালো কিনা, এইটার তিনি রিভিউ দিয়েছিলেন। কিন্তু এই রিভিউ দেওয়ার পরেও কিন্তু এই মুরাদ বলে যে ক্যারেক্টারটা রয়েছে, সে কিন্তু দেবেনকে কোনো প্রকার রিমুনারেশন দেয়নি, কোনো প্রকার পারিশ্রমিক দেয়নি। তো সেটা নিয়ে দেবেন আরেকবার মনে করিয়ে দিল মুরাদকে যে তোর এটা দেওয়া দরকার ছিল। মুরাদ টেলস হিম দ্যাট হিজ ম্যাগাজিন ইজ নট সাকসেস। তখন মুরাদ বলছে, দেখ উর্দু আজকাল আর কেউ পড়ে না, তাই আমার উর্দু ম্যাগাজিনটা এটা কোনো সাকসেসফুল ম্যাগাজিন নয়। সো হাউ ক্যান আই পে ইউ? আমি তোকে কি করে পেমেন্ট দেবো? হি ইজ জাস্ট কলিং অন উইথ ইট টু কিপ অ্যালাইভ দ্য ম্যাগনিফিকেন্সি অ্যান্ড ট্র্যাডিশন অফ উর্দু পোয়েট্রি। সে শুধু এইটুকু বলছে, দেখ উর্দু পোয়েট্রিটাকে বাঁচানোর জন্য আমি শুধু প্রচেষ্টা করে যাচ্ছি। তো এখানে আমার সেলফ প্রফিটের কিছু ব্যাপার নেই। মুরাদ হ্যাড অ্যান ইন্টেনশন টু পাবলিশ সাম নিউ ওয়ার্ক, সো হি ওয়ান্টেড টু ফুল ফিচার অন নূর। মুরাদের কি আছে দেখো, মুরাদ হ্যাড অ্যান ইন্টেনশন টু পাবলিশ সাম নিউ ওয়ার্ক, সো হি ওয়ান্টেড এ ফুল ফিচার অন নূর। আসলে মুরাদের কিছু আগ্রহ রয়েছে, কি যে
সে নূর সাহেবের, যিনি একজন বিখ্যাত কবি, তার কিছু কবিতা সংগ্রহ করে পাবলিশ করতে চান। তো সেই জন্য একে বকরা বানাচ্ছে, অর্থাৎ একে বলির পাঠা বানিয়ে দিচ্ছে। কাকে? দেবেনকে, যে তুই যা নূর সাহেবের কাছে এবং ওখান থেকে নূর সাহেবকে রাজি করা। হি ইনস্ট্রাক্টস দেবেন, সে দেবেনকে রাজি করাচ্ছে। দেন ডু অ্যাজ আই সে। তারপর ফাইন্ড হিম, বলছে মুরাদ বলছে দেবেনকে যে যা তুই এখানে খুঁজে বের কর, গো টু হিম, তার কাছে যা, অ্যান্ড ইন্টারভিউ হিম, তার ইন্টারভিউ নে, ডিসকাস দ্য সিন উইথ হিম, তার সাথে আলোচনা কর পুরো বিষয়টা। দ্য চ্যাপ্টার ইন্ট্রোডিউসেস আস টু মেন ক্যারেক্টার্স ইন দ্য নভেল। এইভাবে এই চ্যাপ্টারটাতে আমরা দুটো মেন ক্যারেক্টার পাচ্ছি, একটা হচ্ছে দেবেন এবং একটা হচ্ছে মুরাদ, এবং এদের দুজনের মধ্যে দারুণ কথোপকথন হচ্ছে। এবং এই কথোপকথনে আমরা বুঝতে পারছি যে দেবেন হচ্ছে টার্গেট এবং মুরাদ হচ্ছে দ্য পার্সন হু ইজ হিটিং দ্য টার্গেট, রাইট? অর্থাৎ মুরাদ এখানে একটা খুব চালাক, একটা খুব ইউনো এক্সপ্লয়টিং পার্সন, আর এখানে দেবেন সহজ প্রকৃতির মানুষ, যাকে খুব সহজে এক্সপ্লয়েট করবে বারবার মুরাদ। দ্য ব্যাকগ্রাউন্ড অফ দেবেন্স ট্র্যাজিক স্টোরি ইজ সেট হিয়ার বাই মুরাদ। এবং এখানে দেবেনের এই পরিস্থিতি যে পরবর্তী সময় আমরা দেখতে পাবো যে কত করুণ পরিস্থিতি হবে, তা সব কিছুই কিন্তু সেট করবে এই দেবেন, এই এই মুরাদ। We see that Devin as a teacher is very uncomfortable in the classroom, এবং আমরা এইটা দেখতে পাই যে দেবেন অ্যাজ এ টিচার, দেবেনকে আমরা টিচার হিসাবে দেখতে পাচ্ছি, যে দেবেন যখন পড়াতে যাচ্ছেন তার ক্লাসরুমে প্রফেসর হিসাবে, সে কিন্তু খুব আনকমফোর্টেবল ফিল করছে। তার কারণ তার হিন্দিটা প্রিয় বিষয় নয়, কিন্তু ঘটনাচক্রে সে হিন্দি প্রফেসর হয়ে গেছে। বিকজ হি ইজ নট শিওর অ্যাবাউট দ্য নলেজ অফ দ্য সাবজেক্ট হি টিচেস, তার কারণ তার নিজেরই জ্ঞান নেই এবং সে নিশ্চিত নয় যে আমি যেটা পড়াচ্ছি সেটা ঠিক কিনা। এইটা হয়ে আছে দেবেনের হিন্দির বিষয়ে। এবং কি মোর ওভার হি ল্যাক্স ইন্টারেস্ট ইন দ্য সাবজেক্ট সিন্স হি ইজ ম্যাডলি ইন লাভ উইথ উর্দু লিটারেচার। এবং সর্বোপরি, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং সর্বোপরি হি ইজ ম্যাড ইন লাভ উইথ দ্য উর্দু লিটারেচার। যদিও তিনি হিন্দির প্রফেসর, কিন্তু কি ওনার আসল যে আগ্রহ, দেবেনের যেটা আসল আগ্রহ, সেটা রয়েছে হিন্দির প্রতি নয়, বরং উর্দুর প্রতি। অথচ সে উর্দুর প্রফেসর নয়। We find Murad as an epitome of selfishness in the guise of a friend. অন্যদিকে আমরা মুরাদকে কিরকম মানুষ হিসাবে দেখতে পাই? মুরাদ হলো এমন একটা মানুষ যে নামে মাত্র বন্ধু, কিন্তু আসলে হচ্ছে পুরোপুরি ফুল ফ্লেজেড সেলফিশ পার্সন। He is trying to push Deven into such a web that it becomes impossible for him to disentangle. তাকে এমন একটা মাকড়সার জালের মধ্যে জড়িয়ে দেবে, এই মুরাদ দেবেনকে এমন একটা মাকড়সার জালে জড়িয়ে দেবে যে যেখান থেকে মুরাদ যেন আর বেরিয়ে আসতে পারবে না। কে বেরিয়ে আসতে পারবে না? সরি, ভুল বললাম, দেবেন বেরিয়ে আসতে পারবে না। মুরাদ ইজ কমান্ডিং অ্যান্ড ডিসিটফুল। প্রকৃতপক্ষে মুরাদ যেন বারবার তাকে অর্ডার করছে, এবং দেবেন একটা হেল্পলেস পার্সনের মতো সেই অর্ডারগুলো শুনে যাচ্ছে। এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো নূর সাহেবের কাছে এ দেবেন যাবেনও, কিসের জন্য? যে পোয়েট্রিগুলো আদায় করার জন্য। এবং ফাইন্যান্সিয়ালি দেখবে মুরাদ তাকে কতটা এক্সপ্লয়েট করবে। তাহলে এইটা হলো চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1-এ আমরা পেলাম। তাহলে আমরা কি পড়ছি? ইন কাস্টডি পড়ছি, রাইট? অনিতা দেশাইয়ের লেখা। সো হোপফুলি দ্যাট এইটুকু তোমরা বুঝতে পেরেছো। পরের অংশে এখনই আসছি আমি। চ্যাপ্টার 2 শুরু করছি গাইজ। তাহলে শুরু করা যাক। দ্য টাউনশিপ অফ মিরাপুর। এই চ্যাপ্টার 2 শুরু হচ্ছে মিরাপুরের কথা নিয়ে। The township of Mirapur, with its dull mode of existence, also rears in Deven a sense of boredom and loneliness. দেখো, এই মিরাপুরের যে দৃশ্যটা রয়েছে এবং প্রেক্ষাপটটা রয়েছে, সেখানে একটা বোরিংনেস বা লোনলিনেস ব্যাপারটা রয়েছে। বুঝতে পারলে? হিজ জার্নি ফ্রম মিরাপুর টু দিল্লি বিগিনস ইন অর্ডার টু গেট এ জব। এই যে তিনি হিজ জার্নি ফ্রম মিরাপুর টু দিল্লি, তিনি মিরাপুর ছেড়ে যে আজ দিল্লিতে এসেছেন প্রফেসরশিপ পাওয়ার জন্য। কিসের জন্য এসছেন? একটা জব পাওয়ার জন্য। দ্য মিননেস অফ হিজ ফিজিক্যাল এক্সিস্টেন্স ইজ সিমিলিয়ার টু দ্য মিননেস অফ দ্য সারাউন্ডিংস দ্যাট হি সিজ অন হিজ ওয়ে টু দিল্লি। তাহলে কি তিনি মিরাপুর থেকে দিল্লি আসেন কিসের জন্য? পড়ানোর জন্য। কিন্তু তার অবস্থার সাথে খুব একই রকমভাবে মিলে যায় মিরাপুরের অবস্থা এবং সেই আশেপাশের জায়গাগুলোর অবস্থা, যেটা দিয়ে তিনি দিল্লি আসেন। দ্য ওয়াইল্ডারনেস আউটসাইড দ্য ট্রেন correlates with the wilderness of his mind. আসবার সময় যে রাস্তা দিয়ে যে নোংরা আবর্জনাগুলো থাকে এবং সেই একা লোনলি ফিলিংসগুলো থাকে, সেগুলোর সাথে যেন দেবেন নিজেকে রিলেট করে দেয়, দেবেনের যেন নিজের মানসিকতাটা জুড়ে যায় সেই বিষয়গুলোর সাথে। Nothing less, he reaches Delhi and meets Murad to take a letter of introduction from him. তো যাই হোক,
সে মুরাদের কথা শুনে এবার নূর সাহেবের সাথে দেখা করতে যাচ্ছে, অ্যান্ড টেক্স এ লেটার অফ ইন্ট্রোডাকশন ফ্রম হিম। এবং মুরাদ বলছে আমি একটা চিঠি লিখে যাচ্ছি, তুই সেই চিঠিটা নিয়ে নূর সাহেবকে দিবি, আর নূর সাহেব তোকে পুরো চিনে নেবে, ও বুঝে যাবে তুই আমার লোক। কিন্তু মুরাদ এত বদমাইশ লোক যে নূর সাহেবের চোখেও মুরাদ একটা বদমাইশ লোক, আর সেই মুরাদ তাকে চিঠি লিখে দিচ্ছেন যে এ আমার লোক, so that he can hold the formal meeting with the Urdu poet Noor Sahajanabdi. অলরাইট, তাহলে দেখো উর্দু পোয়েটের সাথে এই যে নূর বলে যে উর্দু পোয়েট রয়েছে এর সাথে মিটিংটা করার জন্য তাহলে মুরাদ একটা চিঠি লিখে দিচ্ছে, এবং সেই চিঠিটা কে নিয়ে যাচ্ছে? চিঠিটা নিয়ে যাচ্ছে দেবেন। He doubts whether it is appropriate on his part to approach the greatest poet of Urdu with a letter of introduction from him, a devastating person like Murad. এবারে দেবেনও ভাবছে যে এটা কি ঠিক হবে যে আমি নূর সাহেবের সাথে দেখা করতে যাচ্ছি। কে নূর সাহেব? দ্য গ্রেটেস্ট পোয়েট অফ উর্দু। ধর তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তুমি দেখা করতে যাচ্ছ, এবং কি তোমার জন্য চিঠি কে লিখে দিয়েছে? ওই পাঁচু পানবালা, রাইট? যে পাঁচু পানবালা চিঠি নিয়ে তুমি যাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে, যে পাঁচু পানবালা তোমার জন্য চিঠি লিখে দিয়েছে, বুঝতে পারলে? তো ঠিক সেটাও ভাবছে দেবেন যে আমি কার চিঠি নিয়ে যাচ্ছি? মুরাদ আমাকে চিঠি লিখেছে, তো সেটা নিয়ে আমি যাচ্ছি, ঠিক আছে? অ্যাট লাস্ট হি ডিসাইডস টু মিট দ্য পোয়েট ইন এ স্টেট অফ ইনডিসিশন। শেষ পর্যন্ত যাবো না করে করে সিদ্ধান্তটা যাই, রাইট? এসকর্টেড বাই এ বয় ফ্রম মুরাদ অফিস, এবং মুরাদ নিজের অফিস থেকে একটা ছেলেকে দিয়ে দিল, বলল যে এই ছেলেটা নূর সাহেবের বাড়ি পর্যন্ত তোকে পৌঁছে দেবে, মানে তুই তো বাড়ির রাস্তাটা জানিস না, আমার অফিসেরই একটা ছেলে তোকে পৌঁছে দেবে। অ্যালবার্ট সো অ্যাট লাস্ট দেবেন সাইজ দীর্ঘ নিঃশ্বাস ফেলল অ্যাট দ্য আইডিয়া অফ প্রবাবলি বিং টেকেন অ্যাট দ্য অ্যাডভান্টেজ অফ বিং ইজ হার্ট অ্যান্ড সেলফ সেন্টার্ড ফ্রেন্ড মুরাদ। এবং ও ভালো করেই বুঝতে পারছে যে মুরাদ তাকে হয়তো এক্সপ্লয়েট করছে, কিন্তু সে তার কিছু করবার নেই, তাকে যেতে হবে। দ্য ড্রিম অফ দ্য মিটিং নূর ড্র্যাগস হিম অন। কিন্তু তার মূল কারণ হচ্ছে যে মুরাদ তাকে তো এক্সপ্লয়েট করছে, সেটা সে বুঝেও সে নূর সাহেবের কাছে যাচ্ছে। তার একটা বড় কারণ হলো যে এই যে মুরাদ রয়েছে, মুরাদের কথা শুনেও সে যে যাচ্ছে, তার কারণ দেবেনের রোল মডেল হলো নূর সাহেব। নূর সাহেবকে দেবেন রোল মডেল হিসাবে দেখেছে। যেমন ধরো তোমার বাংলা কবিতা ভালো লাগে, কিন্তু তুমি কি এবং তুমি একটা সুযোগ পেয়েছো যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করবে, সাপোজ রবীন্দ্রনাথ ঠাকুর জীবিত আছেন, যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করবে, এর জন্য কোনো টাকা পয়সা দেবে না তোমাকে, কিন্তু তুমি কি যাবে না? তুমি অবশ্যই যাবে, তার কারণ তোমার রোল মডেল রবীন্দ্রনাথ ঠাকুর। তো সেই জন্য এই দেবেন, যার উর্দুটা খুবই ভালো লাগে, সে কিন্তু টাকা পয়সার কথা না ভেবে এগিয়ে যাচ্ছে। নূর ইউজ টু বি মোটিভেশন ফর দেবেন ওয়ান্স। তার কারণ একটা সময় এই নূর সাহেব দেবেনকে মোটিভেট করতো, মানে নূর সাহেবের পোয়েম, নূর সাহেবের পোয়েট্রি। নূর সাহেব এসে দেবেনকে কোনোদিন মোটিভেট করেনি, নূর সাহেব তো চেনেন না দেবেনকে। নূর সাহেবের কবিতাগুলো দেবেনকে মোটিভেট করতো। ডিউ টু হিজ লঙ্গিং ফর লাভ অফ উর্দু পোয়েট্রি সিন্স হি মিস দ্য চান্স টু বি উর্দু ল্যাঙ্গুয়েজ প্রফেসর, হি স্টিমুলেটেড টু গো টু দিল্লি। যেহেতু তার একটা উর্দুর প্রতি ভালোবাসা ছিল এবং সে নিজে উর্দু প্রফেসর হতে পারেনি, এবং এখন একটা দারুণ সুযোগ চলে এসছে। হাওয়ার সুযোগটা দিয়েছে তার একটা খুব চালাক বদমাইশ বন্ধু, কিন্তু সুযোগটা তো এসছে ওই মহান কবির সাথে দেখা করার। তাই দেবেন রাজি হয়ে যাচ্ছে যে আমি নূর সাহেবের সাক্ষাৎকার নিতে যাচ্ছি, অর্থাৎ ইন্টারভিউ নিতে যাচ্ছি। গাইজ, এইটা হলো চ্যাপ্টার 2, রাইট? আমরা আজকে ইনকাস্টরি পড়ছি। ইনকাস্টরি ব্যাপারটা কি ইতিমধ্যে আমরা জেনেছি। চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর সামারি আমরা পড়েছি। আজকে চ্যাপ্টার 3 সামারি পড়ব, এবং আশা করি তোমাদের মনে রয়েছে যে দেবেনকে এবং মুরাদকে। দেবেন হলো একজন পার্ট টাইম প্রফেসর, যিনি হিন্দি বিষয় পড়ান, কিন্তু তিনি তার কাজে অর্থাৎ পেশাগত জীবন নিয়ে মোটেও কিন্তু খুশি নন। অন্যদিকে তার একটা প্যাশন রয়েছে উর্দু শেখার প্রতি, এবং তার রোল মডেল হলো উর্দুর লিজেন্ডারি পোয়েট নূর সাহেব। সেই নূর সাহেবের বাড়িতে তার যাওয়ার একটা সুযোগ এসছে তার বন্ধুর দৌলতে। এবার তার বন্ধুর নাম হচ্ছে মুরাদ, যে একটা খুব চালাক এবং ভয়ানক বদমাইশ চরিত্রের মানুষ। এই মুরাদ কি করবে, নিজের সুবিধার জন্য দেবেনকে নূর সাহেবের কাছে পাঠাচ্ছেন। কিসের জন্য? যে নূর সাহেবের কাছে গিয়ে কিছু পোয়েট্রি ও নিয়ে আসুক, ইন্টারভিউটা নিয়ে আসুক, এবং ইন্টারভিউর মাধ্যমে যদি নূর সাহেব কিছু পোয়েট্রি বা শায়রি করে থাকেন, তো দ্যাট উইল বি দ্য বেস্ট।
তাই চলো গাইজ, চ্যাপ্টার 3 আজকে আমি পড়তে যাচ্ছি। আই হোপ দ্যাট ইউ উইল অল এনজয় দ্য স্টাডি। সো লেটস বিগিন। চ্যাপ্টার 3, দেবেন মিটস নূর অ্যাট হিজ রেসিডেন্স। তাহলে দেবেন এসে পৌঁছে গেল কোথায়? নূর সাহেবের বাড়িতে। হি ইজ শকড টু ফাইন্ড দ্যাট দ্য পোয়েট হুম হি হ্যাড এ হাই রিগার্ড ফর অ্যান্ড হুম হি থট অফ হাইলি অফ এনজয়েড দ্য কোম্পানি অফ হলিগুনস অর লাফাঙ্গাস অফ দ্য বাজার ওয়ার্ল্ড। এবার কি, দেবেন এসে পৌঁছে গেছে কার কাছে? নূর সাহেবের বাড়িতে। দেবেন ইতিমধ্যে নূর সাহেব নিয়ে অনেক কিছু ভেবে রেখেছিল, যে নূর সাহেব এত বড় কবি, অথচ এবং এবং এত বড় মাপের কবি, এত নিশ্চয়ই অনেক বড় মনে হবে, এবং ওনার সম্বন্ধে তিনি অনেক কিছু ভেবে রেখেছেন। যেমন ধরো, অ্যাজ অ্যান এক্সাম্পল আমি বলছি, ধরো তুমি কোনো কবির কবিতা পড়তে ভালোবাসো এবং সেই কবিকে শুধুমাত্র তুমি তাকে বইয়ের পাতাতেই দেখেছো। একটা সুযোগ এলো, তুমি তার বাড়ি যাওয়ার সুযোগ পেলে। যখন তুমি তার বাড়িতে যাচ্ছ, সে দেখছো, তুমি গিয়ে পর দেখলে হঠাৎ গিয়ে যে সেই কবি বাসন মাজছে, বা সেই কবি কি করছেন, ইউনো এমন কিছু কাজ, ড্রেন পরিষ্কার করছে। তখন কি হবে? তুমি যে কবির কল্পনা করেছিলে, মাথায় যেটা রেখেছিলে, সেটা কিন্তু কোথাও একটা যেন ভেঙে গেল। তার কারণ তুমি ভেবেছিলে এই কবি তো সবসময় উঁচু চিন্তাধারার মানুষ হবে, যে হয়তো শুধু বই খাতা কলম নিয়ে পড়ে থাকবে, কিন্তু এ কি দেখছি আমি। হঠাৎ অ্যাজ অ্যান এক্সাম্পল আমি বলছি, যেমন সাপোজ অ্যাজ অ্যান এক্সাম্পল আমি বলছি, ধরে নাও যে তুমি ধরো দেবকে সবসময় সিনেমার পর্দাতে দেখেছো। দেবকে হিরো, ইউনো, যখনই তুমি পর্দাতে দেখছো, ও একটা দারুণ ড্রেসে আসছে, এবং কি যখনই আসছে সেই গ্ল্যামারাস লুক দেখতে পাচ্ছ। কিন্তু এমন একটা এবং তোমার চোখে কি দেব একটা দারুণ নায়ক হয়ে উঠেছে, ঠিক আছে। তুমি একটা সুযোগ পেলে, যখন তুমি দেবের সাথে সাক্ষাৎ করার সুযোগ পেলে, তুমি যখন গেলে তার বাড়িতে, হঠাৎ পৌঁছে গেছো দেবের বাড়িতে, সেখানে গিয়ে দেখছো যে দেব ইউনো এমন একটা অবস্থায় আছে, সেই দাড়ি কাটেনি, ইউনো, এবং সে বাড়ি ঝাঁট দিচ্ছে, ঝুল পরিষ্কার করছে। তো তোমার কাছে সেই গ্ল্যামারাস চিন্তা ভাবনাগুলো যেন ভেঙে যাবে, কোথাও কোথাও যেন একটা আঘাত পাবে। তুমি এতদিন ধরে ভাবছিলে যে এই লোকটা এই রকম, কিন্তু হঠাৎ করে যখন তার বাড়িতে পৌঁছে গেলে এবং তাকে একটা অন্য রোলে দেখছো, তখন তোমার মনে যেন একটা সংঘর্ষ বাঁধছে। ঠিক একই জিনিসটা এক্ষেত্রে দেবেনের হচ্ছে। দেবেন এতদিন ধরে ভেবেছিল যে নূর সাহেব যিনি রয়েছেন, তিনি একটা দারুণ কবি এবং একটা বড় মাপের মানুষ, যিনি শুধুমাত্র কবিতা সাহিত্য নিয়ে থাকেন এবং কবিদের সাথে হয়তো তার ভাবধারা। কিন্তু ওখানে গিয়ে কি দেখছেন উনি দেখছেন, দেবেন দেখছেন যে ওখানে নূর সাহেব বসে আছেন এবং তার আশেপাশে শুধু বাজারের লাফাঙ্গা ছেলেগুলো, অর্থাৎ লোফার্স গুলো, সব তাকে ঘিরে ধরে আছে। লোফার্স মানে কিন্তু কোনো খারাপ কথা নয়। লোফার্স মানে লোপ, মানেটা জানতে হবে। লোপ মানে হলো অলস, মানে ফাঁকা সময়। আর লোফার যাদের সবসময় ফাঁকা সময় থাকে, তাদেরকে লোফার্স বলা হয়। তো যাই হোক, সো দেবেন ওখানে গিয়ে দেখছে, ও আশা করেছিল কি, যে তার নূর সাহেবের আশেপাশে হয়তো যদি থাকে, সমস্ত উর্দু কবিরা তার আশেপাশে বসে থাকবে, নূর সাহেবের সাথে উঁচু ধরনের কথাবার্তা হবে, উর্দু শায়রি হবে। কিন্তু ওখানে কি দেখলো? ওখানে গিয়ে পর দেখলো যে ওখানে বাজারের লাফাঙ্গা গুলো বসে আছে, সব বাজারের বখাটের ছেলেগুলো বসে আছে, এবং নূর সাহেব তাদের সাথে আড্ডা, ইয়ার্কি ঠাট্টা করছে, নিচু মানের জোকস করছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে কি হলো দেখো, জায়গাটা আরেকবার বলি। দ্যাট হিজ সেকেন্ড ওয়াইফ ইমতিয়াজ বেগম আর্লিয়ার বিলং টু এ ব্রাদার। এবং আরো একটা বিষয় জেনে অবাক হয়ে গেল দেবেন, যে নূর সাহেবের যে দ্বিতীয় স্ত্রী, তিনি হলেন ইমতিয়াজ বেগম, যিনি কোথা থেকে এসছেন? বেশ্যালয় থেকে এসছেন। অর্থাৎ অর্থাৎ নূর সাহেবের যে সঙ্গপাঙ্গগুলো রয়েছে, এমনকি জীবন সঙ্গিনীও রয়েছেন, তাদেরও কিন্তু স্ট্যান্ডার্ড যেটা, বা তারা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, যে প্রেক্ষাপট থেকে আসছে, সেগুলো কিন্তু মোটেও কিন্তু খুব একটা আনন্দদায়ক নয়। অর্থাৎ দেবেন যা আশা করেছিল তা কিন্তু একটাও নয়। Noor premiers Devan first of all for distributing him and for having an attention of interviewing an Urdu poet in spite of being a lecturer in Hindi. দেখো, নূর কি করলো? তাকে প্রথমে বাধা দিল, and disturbing him and for having an intention of interviewing an Urdu poet in spite of being a lecturer in Hindi. দেবেন তো গিয়ে বলেছে যে আমি হিন্দি প্রফেসর, কিন্তু এত সমস্ত শোনার পরেও কিন্তু এই যে নূর সাহেবের যিনি স্ত্রী রয়েছেন ইমতিয়াজ বেগম, দেবেনকে বকুনি দিয়ে দিয়েছে। নূর বিলিভস দ্যাট উর্দু ডায়েড। আসলে নূর কি বিশ্বাস করেন?
নূর বিশ্বাস করেন, এই যে নূর সাহেব যিনি মহান কবি, উর্দুর কবি, উনি কি বিশ্বাস করেন? নূর বিলিভস দ্যাট উর্দু ডায়েড লং এগো। যখন দেবেন নূর সাহেবের কাছে আসছেন, বলছেন আমি আপনার ইন্টারভিউ নিতে চাই, উর্দু নিয়ে কিছু বলুন, উর্দুর কিছু শায়রি করুন, সেগুলো আমি শুনতে চাই। তখন নূর সাহেব বলছেন উর্দু তো মরেই গেছে 1947-এ, যখন ব্রিটিশরা ভারতকে ভেঙে চলে গেল, তখনই তো উর্দু মারা গেছে। অ্যান্ড অনলি ইটস গোস্ট এক্সিস্ট ইন ইন্ডিয়া। আর যা কিছু বা উর্দু রয়েছে তা তো পাকিস্তানে চলে গেছে। এখন ভারতে আর উর্দু কি, ভারতে তো শুধু হিন্দি রয়েছে। তো নূর সাহেবেরও এই বিষয়টা কোথাও যেন খারাপ লাগে যে আমাকে ইন্টারভিউ নিতে এসেছে একজন হিন্দির প্রফেসর, রাইট? এবং এবং উর্দুর, আমি একজন উর্দু কবি এবং উর্দুর আমাকে শায়রি করে শোনাতে হবে। তো যাই হোক, এখানে নূর সাহেব নিজের মন্তব্য করছেন এবং নিজের বিশ্বাসকে বলছেন যে উর্দু ভারতবর্ষে আর নেই, উর্দুর শুধু ভূতটাই ভারতে রয়েছে। অর্থাৎ উর্দু, আসল উর্দু মরে গেছে, উর্দু নিয়ে কেউ আর চর্চা করে না ভারতবর্ষে, এই সমস্ত উনি বলছেন। দেবেন ফাইন্ডস দ্য অ্যাটমসফিয়ার অ্যাট নূরস হাউস কোয়াইট ডিসগাস্টিং অ্যান্ড দ্য নেচার অফ হিজ ওয়াইফ নাস্টি অ্যান্ড ক্রুড। দেবেন এরপর কি হলো, নূর সাহেবের সাথে সাথে যখন গল্প করছেন, তখন নূর সাহেবের আবার স্ত্রীদের সাথে তার সাক্ষাৎ হচ্ছে এবং তার মনে হলো যে নূর সাহেবের যে স্ত্রী রয়েছে সে কিন্তু খুব ঝগড়াটে প্রকৃতির। হিজ ওয়াইফ স্কোল্ড নূর। এবার নূর সাহেবের যিনি স্ত্রী রয়েছেন সে মাঝখানে এসে নিয়ে আবার নূর সাহেবকে ধমক চমক দিয়ে দিল। তাহলে এই প্রসঙ্গটা এবং এই ঘটনাটা দেবেন কিন্তু একেবারেই আশা করেননি। হিজ ওয়াইফ স্কোল্ডস নূর, তার ওয়াইফ কি করলো, নূর সাহেবকে বকুনি দিয়ে দিল। এবারে দেবেনের সাথে নূরের গল্প হচ্ছে এবং কি করলো, হঠাৎ করে নূর সাহেবের স্ত্রী এসে নূর সাহেবকে বকুনি দিতে শুরু করলো। দেবেন অস্বস্তিতে পড়লো, মহা অস্বস্তিতে পড়েছে। ফর ড্রিঙ্কিং টু মাচ অ্যান্ড স্কোল্ডস ইভেন ভিজিটর ফর বিং সেলফ সেন্টার্ড, এবং বললো আপনি এত ড্রিঙ্ক কেন করছেন? নূর সাহেবের স্ত্রী নূর সাহেবকে বকুনি দিচ্ছেন, এই বলছেন যে আপনি তো সবসময় ড্রিঙ্ক করে পড়ে আছেন আর আমাকে ঝামেলাগুলো সহ্য করতে হচ্ছে, আর আপনার সামনে এই লোকটি কে বলছে যে এটা একটা স্বার্থপর মানুষ, এইভাবে তাকে বকুনি দিচ্ছে। দেবেন ইজ ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট দ্য পোয়েটস ইমেন্স পেইন অ্যান্ড সাফারিং। দেবেনের এই সমস্ত দৃশ্য দেখে অনেক খারাপ লাগলো যে নূর সাহেব যিনি একজন মহান কবি উর্দু ভাষার, তার এই অবস্থা আজকে। and seem afraid of delving into the world of poetry anymore, এবং তার এবার ভয় লাগতে শুরু করলো, দেবেনের এবার ভয় লাগতে শুরু করলো যে আমি উর্দু নিয়ে ভাবছিলাম যে উর্দুকে আমি আমার জীবন সঙ্গী বানাবো, আর এই উর্দুর মহান কবির এই হাল। তো ওর তখন ভয় লাগতে শুরু করলো কোথাও যেন। হি থিঙ্কস দ্যাট ইট ইজ বেটার টু লিভ ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড দ্যান ইন অ্যান ইমাজিনারি ওয়ান। তখন ওর মধ্যে একটা অনুভূতি এলো, কার মধ্যে? দেবেনের মধ্যে এই অনুভূতি হলো যে আমার বোধহয় বাস্তব জগতে বেশি বাঁচা উচিত ওই স্বপ্নের জগৎকে ছেড়ে। তার কারণ দেবেনের স্বপ্ন ছিল যে সে নাকি উর্দুর একজন মহাকবি হবে এবং উর্দু শায়ের হবে, এবং সেই একজন উর্দু মহাকবির এইরকম অবস্থা দেখে দেবেনের যেন একটা সত্যি অনুভূতি হচ্ছে দ্যাট আই শুড কাম টু দ্য রিয়েল ওয়ার্ল্ড নাও। After visiting Noor, Devan becomes totally disillusioned seeing his lifestyle. নূর সাহেবের এই অবস্থা দেখে দেবেন কিন্তু কি হলো, দেবেনের মোহভঙ্গ হলো কি নিয়ে? উর্দু ভাষাকে নিয়ে। দেবেন এবার বুঝতে পারলো যে উর্দু ভাষা নিয়ে যে আমি এত স্বপ্ন দেখছি, সেই উর্দু ভাষার বোধহয় সেই সোনালী যুগটা পার হয়ে গেছে। নূর ইজ ওল্ড, নূর বৃদ্ধ মানুষ। নূর সাহেব অর্থাৎ কবির কথা বলছে, কবি ইতিমধ্যে বৃদ্ধ হয়ে রয়েছেন। সারাউন্ডেড বাই দ্য ফ্ল্যাটারার্স, এবং তার আশেপাশে শুধু লাফাঙ্গা গুলো বসে থাকে, অর্থাৎ লোফার্স গুলো, অর্থাৎ কর্মহীন বখাটি যুবকগুলো বসে থাকে যারা শুধু নূর সাহেবের প্রশংসা করে, তার কারণ নূর সাহেব তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয়, ঠিক আছে। ম্যারিড টু এ ইয়ঙ্গার স্কিমিং ওয়াইফ, এবং নূর সাহেব আবার বিবাহ করেছেন একজন খুব কম বয়সী মেয়েকে। ওয়ান্টস টু ইউজ হিজ গ্লোরি টু বি ফেমাস হারসেলফ, যে মহিলা আবার অর্থাৎ নূর সাহেবের স্ত্রী অর্থাৎ নিজে বিখ্যাত হতে চান নূর সাহেবের ফেম বা খ্যাতিকে কাজে লাগিয়ে। দেবেন ইজ টোটালি ট্রামাটাইজড, দেবেন এই ব্যাপারটাতে পুরোপুরি ভয় পেয়ে গেল। দ্য নোভেল at its juncture also expresses the false belief to the people who have a highly romantic attitude towards poetry and language. এক্ষেত্রে এই অংশটাতে কবি যেন সেই সমস্ত লোকেদের উদ্দেশ্যেও কিছু বার্তা দিচ্ছেন যারা কবিতা এবং বিশেষ ভাষা সম্বন্ধে এইরকম রোমান্টিক অ্যাটিটিউড রাখে। এটা ছিল আমাদের চ্যাপ্টার 3। এবার চ্যাপ্টার 4 এ আসছি আমি গাইজ। দেখো গাইজ, চ্যাপ্টার 4 যেটা রয়েছে এই অংশেও আমরা বেশ কয়েকটা গল্পের নতুন মোড় পাবো। তাই চলো এই চ্যাপ্টার 4টাও আসা যাক গাইজ।
while returning to Mirapur by bus. এবারে দেবেন ফিরে আসছে, মিরাপুরে ফিরে আসছে বাসে করে, আফটার ইজ ফার্স্ট ডিসঅ্যাপয়েন্টিং অ্যান্ড ইনএফেক্টিভ মিটিং উইথ নূর। দেবেন গেছিল নূর সাহেবের কাছে, কিসের জন্য গেছিল? যে নূর সাহেবের ইন্টারভিউ নেব এবং কিছু নতুন শায়রি সংগ্রহ করে আনবো, কিন্তু সেই রকম কোনো কিছুই হলো না, বরং দেবেনের মোহভঙ্গ হলো। যে উর্দু ভাষা নিয়ে আমি যে এত ভাবছিলাম, এটা আসলে এই রকম পজিশনে বা অবস্থায় দাঁড়িয়ে আছে। দেবেন্স মাইন্ড ভেসিয়েটস বিটুইন ইজ ডিজায়ার ফর পোয়েট্রি অ্যান্ড ইজ মিসলিডিং নেচার। দেবানের মনটা যেন বিষে ভরে গেল কবিতার প্রতি, এবং কবিতা যে কত ছলনাময় হতে পারে এবং উর্দু ভাষার প্রতি তার যেন একটা মনের ভেতর একটা যেন বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হলো। ডিসাইডস হিয়ার আফটার দ্যাট হি উড অ্যাভয়েড ফ্যান্টাসি। এবার এরপর থেকে ও নির্ধারণ করে নিল, ও ঠিক করে নিল যে আমি আর ফ্যান্টাসিতে নেই, অর্থাৎ আমি আর উর্দু নিয়ে এইরকম সব হাই থট রাখবো না। তার কারণ আমি উর্দুর কঙ্কালটাই দেখতে পেলাম, অর্থাৎ উর্দুর যে আসল অবস্থা সেটা আমি দেখতে পেলাম। দ্যাট ড্রিম সো ইজিলি টার্ন নাইটমেয়ার, হি রিচেস মিরাপুর। তারপর ও রিচেস করলো, পৌঁছে গেল মিরাপুরে। only the bus stand and on the bus stand he sees the face of one of his student. ওখানে বাস স্ট্যান্ডে গিয়ে সে একটা নিজের ছাত্রকে দেখতে পেল। he remembers again the verse of নূর, এবং ওখানে তার নূর সাহেবের একটা কবিতা মনে পড়লো। during the journey a dog crushed by the bus indicates an ill omen. এবার কি হলো, সরি গাইস, ডিউরিং দ্য জার্নি অফ এ জার্নি, যখন এই জার্নিটা হচ্ছিল, যখন এই বাসে করে আসছিলেন, তখন কি হলো, এ ডগ ক্রাস্ট বাই দ্য বাস ইন্ডিকেট অ্যান ইল ওম। এবারে বাস যখন স্পিডে চলছে, মাঝখানে আবার একটা কুকুর ঢুকে গেল, এবং কি হলো, সেই কুকুরটা আবার চাপা পড়ে মরে গেল। অনেকে বললেন যে এটা কিন্তু একটা খুব খারাপ চিহ্ন। ভারতীয়দের মধ্যে মাঝে মধ্যে এই সমস্ত সব কুসংস্কারগুলো রয়েছে। এটা শুধু ভারতীয় বলে নয়, প্রত্যেকটা দেশেই কম বেশি কুসংস্কার রয়েছে, কিন্তু বিজ্ঞান মনস্ক মানুষের উচিত এইগুলোকে বাদ দিয়ে দেওয়া। ঠিক আছে, একবার আমিও আমার একটা ছোট্ট ঘটনা বলি। আমি একবার তোমার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো মাঝখানে একটা বিড়াল রাস্তা কেটে চলে গেল। তো ওখানে আমি দেখলাম ইতিমধ্যে 4-5 জন লোক সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তার কারণ কি, বিড়ালটা রাস্তা কেটে চলে গেছে। এবার যদি আমিও দাঁড়িয়ে পড়ি তাহলে আমার দেরি হয়ে যায়, রাইট? কিন্তু আমি সেই রাস্তা পার করে চলে গেলাম, কিছুই তো হলো না। সো দিজ আর জাস্ট সুপারস্টিশন, ওই সমস্ত ভাবো না, জাস্ট গো অন অ্যান্ড ডু ইয়োর ডিউটি অ্যান্ড দ্যাট ইজ এভরিথিং। চলো মূল কথা আসছে। দ্য পার্সন সিটিং বিসাইড হিম ইন এ ফিলোসফিক টোন সেজ দ্যাট the death of the dog is a blessing from God to living animals, because from them there is only despair and agony in the world from the birth to death. এইবারে বাসের মধ্যে আবার মহাপণ্ডিত লোকজন বসে থাকে, যারা শুধু লেকচার দেওয়ার সুযোগ খোঁজে, যার উপদেশ দেওয়ার সুযোগ খোঁজে। এইবারে কি হলো, এই কুকুরটা যে মরে গেল সেই নিয়ে বিভিন্ন লোক যাত্রীগণ লেকচার দিতে শুরু করলো, যে এটা ঈশ্বরের মহান কৃপা, যে পশু পাখিদের সারা জীবনটা তো যন্ত্রণার মধ্যে চলে, ও মুক্তি পেল, রাইট, ইত্যাদি ইত্যাদি। ঠিক সেই রকম এরকম কথা আমি জিজ্ঞেস করেছিলাম আমার কোনো একজন ছাত্রকে, যে আমি বলেছিলাম যে যখন বলি দেওয়া হচ্ছে উৎসবে, সেটা তো খারাপ জিনিস, কেননা ঠাকুর দেবতার নাম নিয়ে তুই পশুটাকে কেটে দিলি, রাইট? তো ওই ছাত্রটা আমাকে খুব মজাদার উত্তর দিয়েছিল, বলছে না স্যার, ওই যে পশুটাকে বলি দেওয়া হলো, ও নাকি পরের জন্মে মানুষ হবে, মানুষ হয়ে জন্ম নিতে পারবে। সো দিজ আর জাস্ট লেম লজিক, বিকজ দিস লজিক ক্যানট বি প্রুভড, রাইট? সো হোয়াট এভার, কাম টু দ্য পয়েন্ট গাইজ। দেন জাস্ট টু সেভ হিমসেলফ ফ্রম, তাহলে কি হলো, এইভাবে শেষ পর্যন্ত বাড়ি পৌঁছে গেল। তাহলে নূর সাহেবের সাথে তো দেখা হলো, কিন্তু তার আশা যেটা ছিল নূর সাহেব সম্বন্ধে সেটা মিটলো না, বরং সে একটা অন্য ছবি দেখতে পেল নূর সাহেবের। এবার সে বাড়ি ফিরে এলো। দেন জাস্ট টু সেভ হিমসেলফ ফ্রম সরলার স্টোনি ফেস অ্যান্ড হার ওপেন ফিউরি, এবার বাড়িতে এলো। বাড়িতে তার স্ত্রী রয়েছে, তার স্ত্রীর নাম হচ্ছে সরলা। কি নাম? সরলা। এখানে কি হলো, হার ওপেন ফিউরি। এবং সরলা কি হয়, এবার সরলার ব্যাপারটা একটু জানা দরকার। সরলা হলো এই দেবেনের স্ত্রী, কিন্তু সরলা যেন দেবেনের উপর খুব একটা খুশি নয়। তার কারণ দেবেন ডাজ নট হ্যাভ টাইম ফর হার, and Sarala is always busy in her domestic work, and she has to care about the children, but Devan really does not care about her feeling. Rather says he is so busy that he does not have even a minute for Sarala.
just there is just a silent mutual understanding that you should do this and I shall do this like this, right? ওকে ফাইন। দেখো তাহলে এবার বাড়ি ফিরে এলো এবং ওখানে সরলার দেখা পেলো যে সরলা সবসময় রেগেই থাকে এবং বোরিং হয়ে থাকে, দুজনেই দুজনকে যেন সহ্য করতে পারে না। অন রিচিং হোম হি সিজ দ্য পিকচার অফ এ ডেজার্টেড ওয়াইফ, বাড়ি ফিরে সেই নিজের স্ত্রীকে দেখলো যে সবসময় তার কাছে ডেজার্টেড বলে মনে হয় বা বিরক্তিকর বলে মনে হয়। সি রিসিভস দেবেন উইথ এ লুক অ্যাজ ইফ হি ওয়ের এ স্ট্রেঞ্জার অ্যান্ড ইন্ট্রুডার, এবং সরলাও দেবেনকে নিয়ে কোনো স্বপ্ন টপ্ন দেখে না, দেবেনও এলো এবং দেবেনকে সেইভাবে সরলা গ্রহণ করলো যেন দেবেন একটা অপরিচিত অজানা মানুষ এলো। দেবেন লুকস ফর এ সেভার হু কুড হেল্প হিম কাম আউট অফ হিজ this situation, and in close anguish he cannot look forward of this kind of help from his wife who is yet another victim of frustration and harsh existence. তবে দেবেনও দোষ দেয় না তার স্ত্রীকে, তার কারণ দেবেনও বোঝে যে তার স্ত্রী অনেক চাপের মধ্যে থাকে। হি লুকস ফরওয়ার্ড ফর হিজ লিটল সন মানু। এবার দেবেন এবং সরলার একটা ছেলে রয়েছে, নাম হচ্ছে মানু। সে মনুর দিকে তাকালো, হি টক্স টু হিম, সেদিন সে মনুর সাথে গল্প করলো, তার কারণ সেদিন তার মোহভঙ্গ হয়েছে উর্দু কবিতা থেকে। উর্দু কবিতা সম্বন্ধে তার অনেক কিছু ভাবনা চিন্তা ছিল, তো সেগুলো কি হয়েছে, তার সেগুলো সম্বন্ধে মোহভঙ্গ হয়েছে। তা আজ সে মনু নিজের ছেলের সাথে কথা বললো। হি টক্স টু হিম অ্যান্ড ইনকোয়ার্স অ্যাবাউট হিজ স্টাডিজ, প্লেজ অ্যান্ড গোজ ফর এ ওয়াক, তার সাথে তার গল্প করলো এবং তার সাথে হাঁটতে গেল। মানু অ্যান্ড সরলা ফিল সারপ্রাইজ অ্যাট দ্য আনপ্রেডিক্টেড টার্ন অফ দেবেন্স বিহেভিয়ার। এবার মনু এবং সরলা দুজনে কিন্তু চমকে উঠলো, তার কারণ দেবেন কোনোদিন মানুর সাথে এবং সরলার সাথে এত ভালো ব্যবহার করেনি। দেবেন শুধুমাত্র ফ্রাস্ট্রেটেড থাকে তার কাজ নিয়ে যে কেন আমি উর্দু শিক্ষক হতে পারলাম না এবং কেন আমি হিন্দি শিক্ষক হয়ে গেলাম, এই নিয়ে সবসময় ফ্রাস্ট্রেটেড থাকে, পরিবারকে সময় দেয় না। আর আজকে সেই দেবেন দিল্লি থেকে ফিরে এসে কি করছে, মানে নূরের বাড়ি থেকে ফিরে এসে সরাসরি একেবারে যেন মনুর সাথে গল্প শুরু করলো। আসলে দেবেনের মোহভঙ্গ হয়েছে যে উর্দু কবিতা বা উর্দু কবিদের যে কি হাল সে যখন বাস্তবে দেখলো তখন তার মোহভঙ্গ হয়েছে। হি ওয়াকড অ্যাজ ইফ হি ওয়ার ওয়াকিং অ্যাওয়ে ফ্রম দ্য ডেব্রিজ অফ ডেলি ট্রিপ। হি ভিজিটস টু নূর অ্যান্ড ফ্রেইল ইন্টারভিউ লিভিং ইট অল বিহাইন্ড। আসলে প্রকৃতপক্ষে নূর সাহেবের সাথে কথাবার্তা বলে ওই ইন্টারভিউ কমপ্লিট করার পর ও যখন বাড়ি ফিরে এসছে যেন উর্দুর প্রতি তার মোহটা ভেঙে ফেলেছে, সে এবার বাস্তবে ফিরে আসছে। On his return, he receives a letter from Noor in which the poet has allowed Deben to work as his secretary. কিন্তু কিছুদিন পর আরেকটা মজাদার ঘটনা ঘটলো। এইবারে দেবেন তার মোহটাকে ভুলে নিয়ে, অর্থাৎ উর্দুর প্রতি ভালোবাসা ভুলে নিয়ে বাস্তবের মাটিতে নামবার চেষ্টা করছে। ঠিক সেই সময়ই একটা কি হলো, একটা ঘটনা ঘটে গেল। একটা চিঠি এসে পৌঁছালো। কে লিখেছেন? নূর সাহেব লিখেছেন এবং দেবেনকে বলেছেন যে তুমি আমার সেক্রেটারি হতে পারো। দেখো কত মজাদার বিষয়। ধরো অ্যাজ এন এক্সাম্পল আমি বলছি, ধরো কণিকা ম্যাডাম, তোমার প্রিয় নায়িকা হলো ক্যাটরিনা কাইফ এবং ক্যাটরিনা কাইফ তোমাকে একটা চিঠি লিখে পাঠালো যে তুমি আমার সেক্রেটারি হয়ে যাও। সো এটা তোমার কাছে একটা বড় চান্স বলে মনে হতে পারে, তার কারণ হচ্ছে যে তোমার কাছে সে কিন্তু রোল মডেল। এই হচ্ছে ব্যাপার। দেবেন ইজ স্টান্ড বাই নূরস ডিসিশন। এবার দেবেন কিন্তু হতভম্ব হয়ে গেছে, তার কারণ দেবেনের কাছে নূর একটা রোল মডেল ছিল এবং সেই নূর সাহেব আজ দেবেনকে বলছে এসো তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও। তো দেবেনের কাছে এটা কিন্তু একটা হতভম্ব করে দেওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে। একদিকে তার মোহভঙ্গ হয়েছে যা সবে মাত্র, আর তখনই আবার তার রোল মডেল তাকে ডেকে পাঠাচ্ছে যে ইউ বি মাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। নূরস ইল হেলথ সিম্বলাইজেস রিপ্রেজেন্টস অফ দ্য অ্যাপিলিং স্টেট অফ উর্দু। এবার নূর সাহেব অসুস্থ এবং এই অসুস্থতাটা নির্দেশ করে দেয় যে উর্দুর অবস্থা, কারণ নূর এমবডিজ উর্দু, অর্থাৎ নূর সাহেব রিপ্রেজেন্ট করছে উর্দু ভাষাকে। এবং নূর সাহেব বৃদ্ধ, নূর সাহেব উর্দু, নূর সাহেবকে কেউ পরোয়া করছে না, অথচ নূর সাহেব একটা উঁচু মানের মানুষ। এই সমস্ত কিছু যেন উর্দু ভাষার সাথে মিলে যাচ্ছে। দ্য সাইকোলজিক্যাল পেন অফ দেবেন ইজ দ্য শ্যাডো অফ নূরস ফিজিক্যাল পেন। এবার দেবেনও একটা মানসিক টানাপোড়েনের মধ্যে পড়ে যায় যে একদিকে তাই সে উর্দু ভাষার বাস্তবিকতাকে দেখতে পাচ্ছে, আর আরেকদিকে দেবেনের যে রোল মডেল সে তাকে ডেকে পাঠিয়েছে। দেবেন ইজ কট বিটুইন কনফ্লিক্ট অফ ড্রিমস অ্যান্ড ডিউটি। তাই দেবেন যেন একটা খুব সংঘর্ষের মধ্যে পড়ে যাচ্ছে যে কি করব, আমি আমার স্বপ্নর দিকে এগিয়ে যাব নাকি আমি আমার দায়িত্বগুলোকে
প্রতিপালন করব। তাহলে এইটা হলো চ্যাপ্টার 4। আশা করি গাইজ চ্যাপ্টার 4টা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এরপরে আমি চ্যাপ্টার 5এও আসবো, চ্যাপ্টার 6 আসবো, এবং চেষ্টা করবো আজকে যেন এই পুরো বিষয়টাকে, সিনপসিসটাকে সম্পূর্ণ করা যায়। সো আই হোপ দ্যাট ইউ আর লাইকিং দিস অ্যান্ড লেটস এনজয় মোর।